সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আরো একবার স্বাগতম। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হলো, তুমি যদি আমার আজকের এই ভিডিওটা এ টু জেড দেখার পরেও যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে না পারো, তাহলে আমি তোমাকে আর কখনোই আমার ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করব না। তবে একটাই শর্ত, সেটা হলো সম্পূর্ণ ভিডিওটা তুমি এ টু জেড দেখবা। এ টু জেড দেখার পরে যদি না বুঝো, তখন সেটা দেখা যাবে। তো চলো শুরু করি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কথা বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং এরপরেই একটা ভার্ব থাকে সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যেই সেন্টেন্সের শুরুতে একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং এরপর সাবজেক্ট থাকবে, অথবা শুরুতে একটা ডব্লিউএস কোয়েশ্চেন থাকবে, তখন সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তো আজকের এই ভিডিওতে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত এরকম সেন্টেন্সগুলোকে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রকাশ করব, অর্থাৎ শুরুতে একটা অক্সিলারি ভার্ব নেব, না হয় ডব্লিউএস কোশ্চেন দিয়ে সেটাকে ইন্টারোগেটিভ করব। তো চলো শুরু করি। আমি এইখানে তোমাদেরকে মাত্র 3টা সূত্র দেখাইছি। একটা হলো, দেখো, সাবজেক্ট প্লাস এবি, এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এবং তৃতীয় সূত্রটা হলো বডি বা ওয়ান। এখন আমি একটা একটা করে তোমাদের সাথে ডিসকাস করি। প্রথম যে সূত্র সেটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকে, তখন তুমি সেটাকে ইন্টারোগেটিভ যখন তুমি করবা, তখন তোমাকে যে অক্সিলারি ভার্বটা তারা দিয়ে দেবে, সেই অক্সিলারি ভার্বটা শুরুতে লিখতে হবে, তার সাথে একটা নট ইউজ করতে হবে যদি ওই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে। যদি হ্যাঁ বোধক থাকে তাহলে আমি নট ইউজ করব। তারপরে সাবজেক্ট থেকে বাকি অংশ লিখে দেব এবং এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, তাহলে আমার হয়ে যাবে। আমি আবারও বলছি, ধরো কোন একটা সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে, এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার অক্সিলারি ভার্ব কি? তোমাদেরকে আমি গত ভিডিওতে কিন্তু অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেল বলছিলাম, তারপরেও আমি আরেকবার বলে দিই। অক্সিলারি ভার্ব হলো 24টা। সেগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ইউজ টু, ডেয়ার। এই 24টা হলো তোমার অক্সিলারি ভার্ব। যদি কোনো সাবজেক্টের পরে এই অক্সিলারি ভার্বগুলো থাকে, তাহলে সেটাকে আমরা এইভাবে রূপান্তরিত করব। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, আমি যদি এক্সাম্পল তোমাদেরকে দেই, আমি যদি বলি প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্সু। এবার এই ব্রেকেটে বলে দিলাম তোমাকে ইন্টারোগেটিভ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এই চেঞ্জিং সেন্টেন্স করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল এই যে ব্রেকেট দেখতে পাচ্ছ, এই ব্রেকেটার দিকে তাকাতে হবে। তোমাকে ব্রেকেটের দিকে তাকিয়ে বুঝতে হবে এটা কোন সেন্টেন্সে আমাকে রূপান্তরিত করতে হবে। একটু খেয়াল করো, আমাকে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য তোমাকে আমি 3টা সূত্র লিখে দিছি। এখন তুমি একটু খেয়াল করে দেখো এইটা কোন সূত্রের সাথে মিলে। এটা কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে মিলে, নাকি সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে মিলে? এই যে প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্সু, এখানে সাবজেক্টটা হলো কি? প্যাট্রিয়টিজম। একটা হলো কি বলো? সাবজেক্ট। আর ইজ, এটা কি বলো? একটু আগে তোমাদেরকে বলছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তার মানে এটা একটা কি ভার্ব বলো? অক্সিলারি ভার্ব। এখন এই যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এটা কোনটার সাথে মিলে বলো? এইটার সাথে মিলে অবশ্যই এই যেখানে লেখা আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকে,
তাহলে ইন্টারোগেটিভ করার সময় তোমাকে শুরুতে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। এখন দেখো তো এখানে অক্সিলারি ভার্বটা ইজ, তাহলে আমি শুরুতে কি লিখবো বলো তো? ইজ লিখবো। তারপরে দেখো নট লিখতে বলছে তোমাকে, এই নটের ব্যাপারটা একটু বুঝো। যদি যেই সেন্টেন্সটা তারা দিয়ে দেয় সেইখানটা যদি হ্যাঁ বোধক থাকে তাহলে তোমাকে না বোধক বানাতে হবে, মানে অ্যান্টি যোগ করতে হবে। আর যদি এইখানে কোনো না বোধক শব্দ দেওয়া থাকে যেমন নো, নট, নেভার, নাথিং, নোবডি, সেই ক্ষেত্রে আর তোমার অ্যান্টি যোগ করা লাগবে না। এখন এইখানে আমার কোনো প্রকার কিন্তু না বোধক শব্দ নাই, তার মানে আমাকে এই অ্যান্টি ইউজ করতে হবে অক্সিলারি ভার্বের সাথে। তাহলে অ্যান্টি ইউজ করলে কি হয়? অ্যান অ্যাপোস্ট্রফি টি, এজেন্ট। ওকে, তারপরে বলছে সাবজেক্ট লিখতে। দেখো সাবজেক্ট কি বলো তো? এই যে প্যাট্রিয়টিজম, আমি লিখলাম প্যাট্রিয়টিজম। তারপরে কি বলো? সাবজেক্ট থেকে কি বাকি অংশ, তো সাবজেক্ট লিখে ফেললাম। এরপর বাকি অংশ কি বলো? বাকি অংশ তো ইজ থেকে ভার্চু পর্যন্ত। একটু খেয়াল করো, তুমি তো কিন্তু ইজ কিন্তু শুরুতে লিখে ফেলছো, তার মানে ইজ বাদ, তাই না? ইজের পরে বাকি থাকে কি বলো? আ গ্রেট ভার্চু, এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, তো আমি দিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তুমি বুঝতে পারছো। তারপরেও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো প্যাট্রিয়টিজম একটা সাবজেক্ট, ইজ হলো একটা কি? অক্সিলারি ভার্ব। তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আছে, তাই না? তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকলে আমাকে অক্সিলারি ভার্বটা শুরুতে লিখতে হবে, দেখো। তারপরে নট লিখতে হবে এর সাথে, তারপরে সাবজেক্ট থেকে বাকি অংশ লিখে দিতে হবে, একেবারে সহজ। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এইবার তোমরা 2 নম্বর রুলসটা ফলো করো। এখানে বলছে সাবজেক্ট প্লাস এমবি মানে হচ্ছে মেইন ভার্ব। সাবজেক্ট প্লাস যদি মেইন ভার্ব থাকে সেটাকে তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবা তখন তোমাকে শুরুতে একটা ডু অথবা ডাজ অথবা ডিড লিখতে হবে। হয় ডু, না হয় ডাজ, না হয় ডিড। তারপরে নট, এই একটু আগে তোমাদেরকে আমি নটের কথা বললাম, যদি সেন্টেন্সটি হ্যাঁ বোধক হয় সেই ক্ষেত্রে তোমাকে নট ইউজ করতে হবে। আর যদি অলরেডি না বোধক দিয়ে দেয় সেই ক্ষেত্রে আর নট ইউজ করা লাগবে না। তারপরে সাবজেক্ট থেকে কি বাকি অংশ লিখতে হবে এবং শেষে একটা কি কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আই অ্যাকসেপ্টেড ইয়োর ইনভাইটেশন, এখানেও তোমাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য। এখন শিক্ষার্থী বন্ধুরা, তুমি একটা কাজ করো, তুমি দেখো এটা, এই যে উদাহরণটা তুমি করবা এটা কোন সূত্রের সাথে মিলে? এটা কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে মিলেনি বলো? দেখো আই একটা সাবজেক্ট তোমরা জানো, তো এরপরে দেখো কোনো আমার যে 24টা অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই অক্সিলারি ভার্বের মধ্যে কিন্তু একটা ওয়ার্ড ওইটা নাই। তো এখন আমার একটা তোমার কাছে প্রশ্ন, তুমি জানো যে আই একটা সাবজেক্ট, মনে রাখবা সাবজেক্টের পর আজীবন একটা ভার্ব থাকে, সেটা হইতে পারে অক্সিলারি ভার্ব অথবা সেটা হইতে পারে মেইন ভার্ব। এখন তুমি যদি কোনো রকমের সাবজেক্টটা চিনতে পারো, এরপর তুমি জানো যে একটা ভার্ব আছে। এখন এইখানে ভার্বটা তুমি খেয়াল করো, এটা কি অক্সিলারি ভার্ব যে 24টা আছে, তুমি কি সেই 24টার মধ্যে একটা খুঁজে পাচ্ছ? তার মানে অবশ্যই একটাও খুঁজে পাচ্ছ না। তার মানে যখন তুমি এই 24টার মধ্যে একটা খুঁজে পাবে না তখনই তোমার বুঝতে হবে এটা হলো কি ভার্ব? মেইন ভার্ব। অর্থাৎ ধরো তুমি সাবজেক্ট পেয়ে গেছো, এরপরে তো তুমি জানো অবশ্যই একটা ভার্ব। তো সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি মেইন ভার্ব, যেহেতু ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে কি ভার্ব মেইন ভার্ব। তার মানে সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব না হয় সেই ক্ষেত্রে সেটা হবে কি মেইন ভার্ব। এখন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে তোমাকে ইন্টারোগেটিভ করার সময় একটা ডু, ডাজ, ডিড যে কোনো একটা আনতে হবে। এখন তুমি কখন কোনটা আনবা? শিক্ষার্থী বন্ধুরা, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেই ক্ষেত্রে আনতে হয় ডু। ভার্বের শেষে যদি অ্যাজ বা ইয়েস থাকে সেই ক্ষেত্রে বসাতে হবে হচ্ছে ডাজ, এবং ভার্বের শেষে যদি ইডি থাকে সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে ডিড। তোমাকে আমি আরো সহজ করে বলে দিই, দেখো এই যে ডাজ আছে, ডাজ বানানোর শেষে কি অ্যাজ বা ইয়েস আছে, অর্থাৎ কোন একটা ওয়ার্ডের শেষে যদি, এই যে ভার্বের শেষে যদি অ্যাজ বা ইয়েস থাকে সেই ক্ষেত্রে তুমি বসাবো হচ্ছে ডাজ, এবং কোন একটা ভার্বের শেষে যদি ইডি থাকে। এখন এই তিনটার মধ্যে কোনটা শেষে ডি আছে বলো? এই যে ডিড বানান শেষে ডিড আছে, তার মানে কোনো ভার্বের শেষে যদি তুমি ডি দেখো বা ইডি দেখো সেই ক্ষেত্রে তুমি বসাবো হচ্ছে ডিড। এখন কোন একটা ভার্বের শেষে ইডিও নাই আবার অ্যাজ বা ইয়েসও নাই, সেই ক্ষেত্রে তুমি কি বসাবা? ডু। আশা করছি বুঝতে পারছো, এর থেকে সহজ আর হইতে পারে না। এখন তুমি বলো, এই যে তুমি সাবজেক্ট আই পাইছো, অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে মেইন ভার্ব।
এখন এই মেইন ভার্বের শেষে বলো তো কি আছে, ভার্বের শেষে ইডি আছে। এখন ইডি এই তিনটার মধ্যে কোনটা আছে বল, মানে শেষে ডি আছে কোনটা, ডু ডাজ নাকি ডিড? ডিডি আছে। তার মানে আমার উত্তর হবে কি বলতো, আমার উত্তর হবে কি শুরুতে ডিড। তারপর এই যে সেন্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এইখানে কি নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা, যেমন নো, নট, নেভার আছে কিনা? এখানে নাই। এই জন্য আমাকে এর সাথে একটা নট ইউজ করতে হবে, ডিডন্ট। তারপরে আমাকে কি বলছে, বলছে সাবজেক্ট প্লাস বাকি অংশ। তো আমি সাবজেক্টটা লিখে ফেললাম হচ্ছে আই। এইবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এই যে তুমি এই যে ভার্বটা অ্যাকসেপ্টেড, এইখানে ইডির পরিবর্তে তুমি এনেছিল হচ্ছে ডিড। তুমি এই মেইন ভার্ব যেই রুলসটা আছে সেই ক্ষেত্রে তোমাকে এই যে ইডি বা এস বাই এস বাদ দিয়ে মেইন ভার্বটা লিখতে হবে। তো এই যে ইডির পরিবর্তে তুমি কি আনছিলে বলো, ডিড। এখন ইডি বাদ দিয়ে তোমাকে লিখতে হবে ভার্বটা, তাহলে কি হবে বলো তো, অ্যাকসেপ্ট। এবং বাকি অংশ কি আছে, ইউর ইনভাইটেশন, এবং শেষে একটা কি বলো, কোয়েশ্চেন মার্ক। এই ছিল তোমাদের এই যে মেইন ভার্বের প্রথম একটা উদাহরণ। যদি তোমাদেরকে আমি আরো একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে এটা আরো বেটার ভাবে বুঝতে পারবা। এইবার দেখো একটা উদাহরণ লিখলাম, হি ইনভাইটস মি। এখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করে চলো। এই দেখো হি একটা সাবজেক্ট এবং ইনভাইটস হলো একটা কি মেইন ভার্ব। তো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে শুরুতে একটা ডু ডাজ ডিড আনতে হবে, তুমি জানো। তো তুমি জানো যে এস বাই এস থাকলে সেই ক্ষেত্রে আনতে হবে কি বলতো, ডাজ। তারপরে সেন্টেন্সটি যদি হ্যাবোধক হয় তাহলে আমাকে নট যোগ করতে হবে। তো অবশ্যই সেন্টেন্সটি হ্যাবোধক আছে, এই জন্য আমাকে নট যোগ করতে হবে, ডাজেন্ট। তারপর সাবজেক্ট থেকে বাকি অংশ, সাবজেক্ট কি বলতো, হি। এবার বাকি অংশ বলতে কি এইটা না, এখন এই যে ইনভাইটস, তুমি তো এস এর পরিবর্তে ডাজ নিয়ে আসছিলাম, ডাজ বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে বলতো, ইনভাইট। এবং তারপরে কি বলতো, মি, এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সাবজেক্ট প্লাস মেইন ভার্বের উদাহরণ। এইবার 3 নাম্বারটা একটু ফলো করো। সেক্ষেত্রে বলছে বডি বা ওয়ান। 3 নাম্বার সূত্রে বলছে সাবজেক্ট হিসেবে যদি কখনো বডি বা ওয়ান দেখো, যেমন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এক কথায় যত প্রকার বডি বা ওয়ান যুক্ত শব্দ আছে সেই শব্দকে ইন্টারোগেটিভ করার জন্য তোমাকে শুরুতে একটা হু লিখতে হবে, তারপরে হ্যাঁ বোধক অথবা না বোধক করতে হবে, তারপরে ভি ওয়ান প্লাস বাকি অংশ। তোমাদেরকে আমি উদাহরণের মাধ্যমে করি তাহলে বুঝতে পারবা। যেমন everyone praises him, প্রত্যেকে তার প্রশংসা করলো। এখন এইটাকে ধরো ইন্টারোগেটিভ করতে বলছেন। এখন তুমি জানো সাবজেক্ট হিসেবে যদি কখনো এভরিওয়ান, এভরিবডি অর্থাৎ ওয়ান বা বডি যে কোনো ওয়ার্ড থাকুক না কেন, তাহলে আমাকে সেই ওয়ার্ডের পরিবর্তে লিখতে হবে হু। এখন এই যে এভরিবডি বা এভরিওয়ান যেটাই থাকুক না কেন, বডি বা ওয়ান থাকলেই তার পরিবর্তে বসাবো হচ্ছে কি হু। তারপরে হ্যাবোধক অথবা নাবোধক, শিক্ষার্থী বন্ধুরা তোমাকে এটা বুঝতে হবে যে হ্যাবোধক আর নাবোধক কি। যদি প্রশ্নটা হ্যাবোধক দেওয়া থাকে তাহলে তোমাকে নাবোধক করতে হবে, আর যদি প্রশ্নটি নাবোধক দেওয়া থাকে তাহলে তোমাকে উত্তরে হ্যাবোধক করতে হবে। এখন বুঝলাম নাবোধক করতে হবে, নাবোধক কিভাবে বানায়, এখানে তো কোনো প্রকার ভার্ব নাই মনে হয়। নাবোধক কিভাবে বানায়, যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে সেই অক্সিলারি ভার্বের সাথে নট দেওয়া লাগতো, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে মেইন ভার্ব থাকে সেই ক্ষেত্রে তোমাকে ওই মেইন ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড এনে তার সাথে নট করলেই সেটা নাবোধক হয়ে যাবে। এখন বলো এই যে প্রেইজেস এটা কি অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? অবশ্যই মেইন ভার্ব। তো মেইন ভার্ব থাকলে তোমাকে ডু ডাজ ডিড আনতে হবে। তো যেহেতু এস বাই এস রয়েছে সেই ক্ষেত্রে আমাকে আনতে হবে কি বলো, ডাজ, সাথে কি নট। যদি এখানে ইডি থাকতো তাহলে আনতাম ডিড, তার সাথে দিতাম নোট। আশা করছি বুঝতে পারছো। তারপর বাকি অংশ বলতে কি বোঝায়, ভি ওয়ান বলছে না, তো ভি ওয়ান এসটা বাদ দিয়ে লাগবা তুমি হচ্ছে কি বলো, প্রেইজ। তুমি তো এস এর পরিবর্তে ডাজ নিয়ে আসছো। তারপরে বাকি থাকে কি বলো, হিম, এবং শেষে একটা কি কোয়েশ্চেন মার্ক। এই হলো হ্যাঁ বোধক থেকে কিভাবে না বোধক করছি সেই ইন্টারোগেটিভের রুলস। এবার ধরো এভরিবডি, এভরিওয়ান এই সমস্ত সেন্টেন্সটা তোমার না বোধক দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, যেমন নোবডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না। এখন তোমাকে বলছে এইটাও ইন্টারোগেটিভ করতে। এখন শিক্ষার্থী বন্ধুরা তুমি জানো যে বডি বা ওয়ান থাকলেই সেক্ষেত্রে বসবে কি হু, এটার কোনো ঝামেলা নাই। এইবার এই যে সেন্টেন্সটা পুরাটা দেওয়া আছে এটা কি হ্যাবোধক নাকি নাবোধক তুমি একটু ভালো করে ফলো করো। এই যে নো বডি, নো দেখলেই তো বুঝতে পারে এটা হচ্ছে কি নাবোধক। তো নাবোধক থাকলে উত্তর করতে হবে হ্যাবোধক।
এখন হ্যাঁ বোধক কি বলো, হ্যাঁ বোধকে তুমি নট আনবা? নট যদি তুমি নাই আনো, সেক্ষেত্রে তুমি ডু ডাজ ডিড এবং অক্সিলারি ভার্বের সাথে নট কেন বসাবা? যা আছে তাই তুমি লিখে দেবা। তো বাকি থাকে কি বলো, বিলিভস, তারপরে কি বলো, হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আমার আজকের এই ইন্টারেস্টিং সূত্রগুলো বুঝতে পারছো। যদি আমার এই সূত্রগুলো সহকারে তুমি উদাহরণগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং এই ভিডিওটা যত পারো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে তোমার জন্য আবার কোনো ভিডিও নিয়ে আসবো। তবে তার আগে একটা কথা, তোমরা যদি আমার এই অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবা। তাহলে তুমি, তোমাদের যদি গ্রামারে কোনো প্রবলেম থাকে, তোমাদের আমি মাত্র 3 মাসে একটা কোর্স করে সেই গ্রামারের বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ শেষ করে দেব। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আজই হোয়াটসঅ্যাপে নক করে আমাকে বলো যে তুমি ভর্তি হবা কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কোনো আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।